হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে থার্মোডায়নামিক্স। তো থার্মোডায়নামিক্স একটা থার্মোডায়নামিক্স হলো থার্মাল ফিজিক্সের একটা অংশ। তো প্রথমে যদি বলতে যাই থার্মাল ফিজিক্সটা কী, থার্মাল ফিজিক্স থার্মাল ফিজিক্স হচ্ছে থার্মাল এনার্জি বা তাপ শক্তির সাথে রিলেটেড সব কিছু, যেই ফিজিক্সের যেই ব্রাঞ্চে আমরা আলোচনা করি সেটা হচ্ছে থার্মাল ফিজিক্স। তো এই থার্মাল ফিজিক্সে মেনলি মেনলি যে জিনিস নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে থার্মাল এনার্জি, টেম্পারেচার, এন্ট্রপি, etc. How thermal energy interacts with the matter. মেনলি এই সব জিনিস নিয়ে আলোচনা হয়। থার্মাল ফিজিক্সের তিনটে অংশ আছে। প্রথমটা কাইনেটিক থিওরি। কাইনেটিক থিওরিতে কী হয়, যদি তো এতে কী হয়, সব ম্যাটেরিয়াল অ্যাটম বা মলিকিউল দিয়ে তৈরি। তো এই অ্যাটম বা মলিকিউলের যে গতিবেগ বা গতিশক্তি, তার সাথে আমরা থার্মাল ওই ম্যাটেরিয়ালটা থার্মাল এনার্জিকে রিলেট করি। তো যার যত গতিশক্তি বেশি তার থার্মাল এনার্জি তত বেশি, টেম্পারেচার তত বেশি। তো আমরা গ্যাসের বা লিকুইডের ক্ষেত্রে এইটা হচ্ছে গতিবেগ। যখন আমরা কোনো সলিড বা ক্রিস্টাল দেখি তখন এই তাপ শক্তি হচ্ছে ওই অ্যাটম বা মলিকুলের ভাইব্রেশন। যার ভাইব্রেশন যত বেশি তার টেম্পারেচার তত বেশি। তো এই গতি বা ভাইব্রেশনের মাধ্যমে কাইনেটিক থিওরি তাপ বিভিন্ন থার্মাল প্রপার্টিগুলো আলোচনা করা। তো নেক্সট পার্ট হচ্ছে থার্মোডায়নামিক্স। থার্মোডায়নামিক্সে কী হয়, থার্মোডায়নামিক্সে থার্মাল প্রপার্টি নিয়ে আলোচনা হয়, কিন্তু এইভাবে একটা একটা অণু বা পরমাণুর গতিবেগ দিয়ে দেখা হয় না। একটা সিস্টেমকে অ্যাজ এ হোল তার থার্মাল প্রপার্টি দেখা হয়, যেমন টেম্পারেচার, প্রেসার, এন্ট্রপি, এইসবের মাধ্যমে দেখা হয়। আরেকটা পার্ট আছে, থার্ড পার্ট, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কী হয়, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও মাইক্রোস্কোপিক, মানে কোনো সিস্টেমে মাইক্রোস্কোপিক প্রপার্টি থেকে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি জানা হয়। শুনে মনে হতে পারে যে এটা কাইনেটিক থিওরির চেয়ে আলাদা কোথায়। কাইনেটিক থিওরির চেয়ে আলাদা কোথায়, কাইনেটিক থিওরিতে হচ্ছে আমরা কোনো পরমাণু গতি হয়। কাইনেটিক থিওরিটা পুরোটা ক্লাসিক্যাল মেকানিক্সের উপর ভিত্তি করে তৈরি, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কোনো পরমাণুর কোয়ান্টাম প্রপার্টিও আমরা ইনক্লুড করি, যেটা আরও জিনিসটাকে অ্যাডভান্স বানায়, আরও অ্যাপ্লিকেবল বানায়, বা এর সাথে আবার প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সও যোগ করা হয়। তো এইসব আলোচনা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কাইনেটিক থিওরি আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে পার্থক্যটা কোথায়।
তো এরপর আমরা চলে যাব থার্মোডাইনামিক্সে। থার্মোডাইনামিক্সে কী হয়? থার্মোডাইনামিক্সে মোটামুটি বলতে গেলে থার্মাল এনার্জি কীভাবে আদার এনার্জিতে ট্রান্সফর্ম হয়, বা আদার এনার্জি থেকে কীভাবে থার্মাল এনার্জি ট্রান্সফর্ম হয়, সেটাই মোটামুটি আলোচনা করা হয়, মানে আমরা যদি উপর দেখতে চাই। তো আর আগেই বলেছিলাম যে থার্মোডাইনামিক্সে ইন্ডিভিজুয়াল পার্টিকেলকে কনসিডার করা হয় না, সিস্টেমকে অ্যাজ এ হোল তার থার্মাল প্রপার্টিগুলো দেখা হয়। তো থার্মোডাইনামিক্সের অ্যাকচুয়ালি বিপ্লব হয়েছিল যখন ইউরোপে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটেছিল। তখন অ্যাকচুয়ালি কী করতে হতো, তখন অ্যাকচুয়ালি ইঞ্জিনকে আরও এফিসিয়েন্ট বানানো মানে ধরো আমি কিছু পরিমাণ তাপ শক্তি জেনারেট করছি, সেটাকে কীভাবে এফিসিয়েন্টলি আমরা আর বেশি পরিমাণে ওয়ার্কে ট্রান্সফর্ম করা যায়, যাতে কোনো শক্তি খরচ না হয় বেশি, সেই থেকে হচ্ছে থার্মোডাইনামিক্সের উৎপত্তি। এবং সেখান থেকে এখন আমরা প্রচুর অ্যাপ্লাই করি কার্স, মেনলি ট্রান্সপোর্ট, রেফ্রিজারেশন, রকেট্রি, যদি আমরা বিজ্ঞানের ক্ষেত্রে তার ব্যবহার দেখতে চাই, তাহলে একটা বলতে গেলে একটা কেমিক্যাল রিয়েকশান কোন দিকে মুভ করবে, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সই বলে দেয় যে এটা কোন দিকে মুভ করবে, ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড, বা লোয়ার টেম্পারেচারে একটা লোয়ার টেম্পারেচার একটা ম্যাটেরিয়াল কীরকম বিহেভ করবে, সেটাও থার্মোডাইনামিক্সে আলোচনার বিষয়। তো এটা হলো মোটামুটি থার্মোডাইনামিক্সের একটা ইন্ট্রোডাকশান। তো এরপর আমরা কী কী বিষয়ে আলোচনা করব সেটা আমি পরে দেখিয়ে দিয়েছিলাম। প্রথমে ইন্ট্রোডাকশান তো হয়ে গেছে, তারপর থার্মোডাইনামিক সিস্টেম কী, তার সারাউন্ডিং অ্যান্ড বাউন্ডারিজ, স্টেট অফ এ সিস্টেম, থার্মোডাইনামিক ভ্যারিয়েবল, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কী, থার্মোডাইনামিক প্রসেস কী, এইসব নিয়ে আলোচনা করব। তো এরপর আমরা আলোচনা করব থার্মোডাইনামিক সিস্টেম, সারাউন্ডিংস অ্যান্ড বাউন্ডারি। থার্মোডাইনামিক সিস্টেমের ব্যাপারে বলতে গেলে, থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে এক ইউনিভার্সের একটা পার্ট, যে কোনো পার্ট যেটা নিয়ে আমরা স্টাডি করতে চাই, সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। এবার থার্মোডাইনামিক সিস্টেম বিভিন্ন রকম হতে পারে। এটা হোমোজিনিয়াস বা হেটেরোজিনিয়াস হতে পারে, যেমন গ্যাস আর লিকুইডের মিক্স হতে পারে। এটা ফাইনাইট হতে পারে বা ইনফিনাইটও হতে পারে। সিম্পল হতে পারে বা কমপ্লেক্স সিস্টেমও হতে পারে। এর হচ্ছে বিষয় হচ্ছে সারাউন্ডিং।
কোনো সিস্টেমের চারপাশে যে এনভায়রনমেন্ট আছে যেটা এই সিস্টেমটাকে প্রভাব করতে পারে সেটা হচ্ছে সারাউন্ডিংস। আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে বাউন্ডারি। তো যে এনভেলপটা সিস্টেম থেকে সারাউন্ডিংসকে আলাদা করে সেইটাকে বলা হয় বাউন্ডারি। বাউন্ডারি বলতে গেলে বাউন্ডারি সেটা রিয়েল হতে পারে, যেমন ধরো একটা বেলুনের মধ্যে গ্যাস আছে, তো বেলুনটা হচ্ছে আমার একটা রিয়েল বাউন্ডারি, কিন্তু সেটা ইমাজিনারি হতে পারে। যেমন একটা গ্যাস আছে, তার মধ্যে আমরা কিছুটা ভলিউম নিয়ে স্টাডি করতে চাই, তো এখানে বাউন্ডারিটা হচ্ছে এই ইমাজিনারি বক্সটা, তো এটা হচ্ছে রিয়েল ইমাজিনারি বাউন্ডারি। এবার বাউন্ডারির উপর ভিত্তি করে তো সিস্টেম 3 রকম হয়। একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড সিস্টেমে কী হয়, যেখানে হচ্ছে কোনো সিস্টেমের মধ্যে বাউন্ডারিটা এনার্জি বা ম্যাটার কোনোটা লেনদেন করতে দেয় না, সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আরেকটা সিস্টেম হয় ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমে কী হয়, ওপেন সিস্টেমে শুধুমাত্র ম্যাটারকেই লেনদেন করতে দেয়, কিন্তু কোনো এনার্জি ট্রান্সফর্ম হয় না, তো এটা হচ্ছে ওপেন সিস্টেম। আর একটা হয় সেটা হচ্ছে ক্লোজড সিস্টেম। তো এখানে কি হয়, এনার্জিকে ট্রান্সফর্ম করতে দেয় কিন্তু ম্যাটারকে করতে দেয় না। তো এই হচ্ছে 3 রকম সিস্টেম। থার্মোডাইনামিক্সে আইসোলেটেড সিস্টেম নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, শুধুমাত্র ওপেন বা ক্লোজড সিস্টেম নিয়ে আলোচনা করা। আর 2 রকম সিস্টেম হয়। একটা সিস্টেম যার মধ্যে সারাউন্ডিংসের সাথে যদি কোনো তাপ ট্রান্সফর্ম না হয়, সারাউন্ডিংসের সাথে লেনদেন না হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক সিস্টেম। আরেকটা সিস্টেম হয় যদি সারাউন্ডিংয়ের সাথে সেই হিট আদান প্রদান করতে পারে, তাহলে তাকে বলা হয় ডায়াথার্মিক সিস্টেম। তো এইরকম বিভিন্ন রকম সিস্টেম আছে থার্মোডাইনামিক্সে। তো এখন আমরা আলোচনা করব স্টেট অফ এ সিস্টেম and thermodynamic variables. প্রথমে আমরা বলবো স্টেট অফ এ সিস্টেম নিয়ে। তো কোনো যদি ক্লাসিক্যাল সিস্টেম নেই, সেখানে কী হয়, কোনো পার্টিকেল কীভাবে টাইমের সাথে মুভ করছে সেটা একটা ইকুয়েশনের মাধ্যমে বলা হয়।
এবার তো তার পজিশন মোমেন্টামের মাধ্যমে আমরা জানতে পারি সেটা কোন স্টেটে আছে। তো অ্যাট টাইম টি তার পজিশন আর মোমেন্টাম হচ্ছে তার স্টেট একটা পার্টিকেলের জন্য। এটা 1D হতে পারে, 3 ডাইমেনশন হতে পারে, 2 ডাইমেনশন হতে পারে। তো সিমিলারলি একটা থার্মোডাইনামিক সিস্টেম কোনো সময়ে যেই কন্ডিশানে থাকে, থার্মোডাইনামিক সিস্টেমের কন্ডিশান বলতে বোঝায় তার কিছু প্যারামিটারের ভ্যালু, যেমন প্রেসার, টেম্পারেচার, সব মেজারেবল প্যারামিটার। তো ওই সময়ে কারেন্ট টি টাইমে ওই সিস্টেমের এইসব প্রপার্টিগুলো কি হচ্ছে সেটা দিয়ে কোনো স্টেটকে, থার্মোডাইনামিক স্টেটকে রিপ্রেজেন্ট করা হয়। এবার থার্মোডাইনামিক স্টেটকে এই যেই সব প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এগুলোকে বলা হয় ভ্যারিয়েবলস অফ স্টেট বা থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস। টেম্পারেচার, প্রেসার, ভলিউম বললাম, এর সঙ্গে সারফেস এরিয়াও হতে পারে, ইলেকট্রিক ফিল্ড হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, সেটা সিস্টেমের উপর ডিপেন্ড করে। এবার থার্মোডাইনামিক্যাল ভ্যারিয়েবলসকে দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ইন্টেন্সিভ, একটা এক্সটেন্সিভ। তো এদের ডেফিনেশন কি? যদি একটা সিস্টেমের হোমোজিনিয়াস সিস্টেম মাস্ট বি সিস্টেমের কোনো একটা প্যারামিটার ভ্যালু ওয়াই ফর সাম ভলিউম অ্যান্ড মাস, যদি আমরা এই সিস্টেমটাকে ডিভাইড করে দিই, ধরো আগে একটা হোল সিস্টেম ছিল, না আগে এটা একটা ছিল ওয়াই, তারপর আমরা সিস্টেমটাকে ডিভাইড করে দিলাম, মাঝে পার্টিশান দিয়ে দিলাম বা আলাদা করে দিলাম। তো ওই প্যারামিটারের ভ্যালু যদি দুটো আলাদা আলাদা পার্টের জন্য y1 y2 হয়, এবার y যদি y1 প্লাস y2 হয় তাদের রিলেশন, তাহলে সেটা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল। আর যদি y1 y2 যদি সেম থাকে তাহলে সেটা ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ এভাবে মনে রাখা যেতে পারে, যেটাকে এক্সটেন্ড করা যায়, মানে সিস্টেম এক্সটেন্ড করলে, ডিভাইড করলে সেটারও ভ্যালু চেঞ্জ হয়, কিন্তু ইন্টেন্সিভ মানে সেটা চেঞ্জ হবে না। তো এদের এক্সাম্পল দেখতে গেলে, আমরা যদি ইন্টেন্সিভের এক্সাম্পল দেখতে চাই, তো যদি আমরা দুটো সিস্টেমকে আলাদা করি, তাদের প্রেসার, ডেনসিটি,
সারফেস টেনশন, এগুলো চেঞ্জ হবে না। এক্সটেন্সিভ যেগুলো জেনারেলি যে ভ্যারিয়েবল জেনারেলি ডিপেন্ডেন্ট অন মাস or dependent of number of particles or dependent of volume হয়, সেগুলো সাধারণত এক্সটেন্সিভ। টোটাল মাস, টোটাল ইলেকট্রিক চার্জ, তো ইন্টেন্সিভের একটা প্রপার্টি হচ্ছে যদি দুটো ইন্টেন্সিভ ভ্যারিয়েবল এরকম এফ অ্যান্ড জি হয়, তাদের যদি আমরা প্লাস করি, মাইনাস করি, ডিভাইড করি বা ডেরিভেটিভ করি, সবই ইন্টেন্সিভ থাকে। ঠিক আছে, এক্সটেন্সিভের ক্ষেত্রে যদি প্লাস মাইনাস করি তাহলে সেটা এক্সটেন্সিভই থাকে, কিন্তু যদি ডিভাইড করি সেটা ইন্টেন্সিভ। সিমিলারলি ডেরিভেটিভও ইন্টেন্সিভ হয়ে যায়। এবার এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের ক্ষেত্রে কখনো কখনো কী করা হয়, মাস ডিপেন্ডেন্ট হটানোর জন্য আমরা কোনো এক্সটেন্সিভ ভ্যারিয়েবল বাই এর মাস করি, তো এগুলোকে বলা হয় স্পেসিফিক ভ্যালু। তো এরকম আমরা স্পেসিফিক ভ্যালু জানি যে স্পেসিফিক হিট, যেটা হিট যেটা রিলিজ করে পার মাস, তো এটা একটা ইন্টেন্সিভ। কিন্তু এফ হচ্ছে আমার এক্সটেন্সিভ। তো জেনারেলি এক্সটেন্সিভকে আমরা ক্যাপিটাল দিয়ে বলি আর ইন্টেন্সিভকে আমরা স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এবার আমরা বলবো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম নিয়ে। একটা সিস্টেমকে যদি আমরা কোনো সারাউন্ডিংসে এনে রেখে দিই তাহলে সেটা কী হয়, সারাউন্ডিংসের সঙ্গে তাপ আদান প্রদান করে বা সারাউন্ডিংসের প্রেসারের সাথে এর ভলিউম চেঞ্জ হতে পারে বা পার্টিকেলও আদান প্রদান করতে পারে। তো এই তিন বা আরও অনেক প্রসেস হতে পারে। সেই প্রসেসগুলো যদি দেখা যায় যে একটা সময়ের পর এই প্রসেসগুলো থেমে গেছে, মানে আর ভলিউম চেঞ্জ হচ্ছে না, মানে ফোর্স টোটালি ব্যালেন্সড হয়ে গেছে, কোনো এনার্জি শক্তি আদান প্রদান হচ্ছে না, তার মানে টেম্পারেচার ফিক্সড হয়ে গেছে, বা ম্যাটারও আর আদান প্রদান হচ্ছে না, বা যেই পরিমাণ ম্যাটার ঢুকছে সেই পরিমাণ বেরাচ্ছে, তো এই রকম অবস্থাটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে যে প্রপার্টিগুলো বলেছে এগুলো টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়াম কাকে বলে? থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়াম হচ্ছে যখন কোনো সিস্টেম একটা ফিক্সড সারাউন্ডিং হতে হবে, সারাউন্ডিংসটা যেন টাইমের সাথে চেঞ্জ না হয়। তো ফিক্সড সারাউন্ডিংসে যখন এই তিন রকম ইকুইলিব্রিয়াম হয়, একটা হয় মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম,
আর একটা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম, আরেকটা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই 3 রকম ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায় তখন সেটা হচ্ছে সেটাকে বলে থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়াম। তো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে 3 রকম ইকুইলিব্রিয়ামের কথা বলা হয়েছে। তো প্রথমটার ক্ষেত্রে বলি, যখন এক্সাম্পল দিয়ে বলছি, ধরো একটা হাওয়াতে এয়ারে ফোলানো বেলুন যদি গিয়ে আমি একটু বেলুনটাকে নিয়ে গিয়ে একটা লো প্রেসার এয়ার রিজনে রাখলাম, তাহলে কি বেলুনটা একটু এক্সপ্যান্ড হবে। তো প্রথমে সেটা ভলিউম কম ছিল, কিন্তু বাইরের প্রেসার যেহেতু কম, তাই জন্য সে নিজে থেকে ফুলে একটু এক্সপ্যান্ড হলো। একটা টাইম পর দেখা যাবে এই এক্সপ্যান্ডটা ফিক্সড হয়ে গেছে, তাই সেটা একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। তো এই ধরনের ইকুইলিব্রিয়াম যেখানে দুটো ফোর্স, যেমন বাইরের থেকে ভেতরের যে এয়ার আছে বা বাইরের যে এয়ার আছে, তাদের মধ্যে যে ফোর্সের ব্যালেন্সের মাধ্যমে যে ইকুইলিব্রিয়ামে পৌঁছে, সেটা হচ্ছে এই মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। তারপর আসি থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম কি, আমরা আগে পড়েছি যে ধরো দুটা আলাদা আলাদা টেম্পারেচারের বস্তু আছে, ধরো T1 is less than T2। তো এদেরকে যদি থার্মাল কন্ট্যাক্ট করানো হয়, থার্মাল কন্ট্যাক্ট মানে তাদের মধ্যে যেন না কোনো ইনসুলেটিং থাকে, তারা যেন নিজেদের মধ্যে হিট আদান প্রদান করতে পারে। তো এইরকম থার্মাল কন্ট্যাক্টে রাখলে কি হয়, এই বেশি টেম্পারেচারের যে বস্তুটা আছে সে হচ্ছে হিট কম টেম্পারেচার বস্তুটাকে দেবে। তো এই যদি হিট ছেড়ে কম টেম্পারেচার বস্তুকে দেয়, তাহলে এর টেম্পারেচার কমতে থাকবে। এবার এই যেহেতু হিট নিচ্ছে, তাহলে T1 যে বস্তুটা আছে সেটার টেম্পারেচার বাড়তে থাকবে, বাড়তে এরকম প্রসেস চলতে চলতে একটা সময় পর দেখা যাবে T1 ইকুয়াল টু T2 হয়ে গেছে। তো দুটো টেম্পারেচার সেম হয়ে গেছে আর হিট আদান প্রদান বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। এরপর আসি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে ধরো কোনো কেমিক্যাল রিয়াকশান বলতে একটা উদাহরণ বলি, কস্টিক সোডা সাথে হাইড্রোক্লোরাইড অ্যাসিড মেশানো হয়। এবার সেটা কী হবে, মেশানোর সঙ্গে সঙ্গে এরা বিক্রিয়া শুরু করবে। তো এরা একটা সল্ট জেনারেট করবে, একটা ওয়াটার। তো দেখা যাবে শুরুর প্রথমে বিক্রিয়া খুব ফাস্ট হতে হতে একটা সময় পর দেখা যাবে সমস্ত কস্টিক সোডার হাইড্রোক্লোরাইড সল্ট আর জলে পরিণত হয়। তখন আর কেমিক্যাল রিয়াকশান হবে না। তো সেই যখন এই কেমিক্যাল রিয়াকশান বন্ধ হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো এই 3 ধরনের ইকুইলিব্রিয়াম আছে। তো মোটামুটি বলতে গেলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে ইউনিফর্মিটি অফ প্রেসার, থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে ইউনিফর্মিটি অফ টেম্পারেচার,
আর এইটা হচ্ছে ইউনিফর্মিটি অফ কেমিক্যাল কম্পোনেন্টস। তো এইভাবে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামকে ব্যাখ্যা করা হয়। এখন আমরা বলবো থার্মোডাইনামিক প্রসেস। থার্মোডাইনামিক প্রসেসটা কি? ধরো একটা সিস্টেম, প্রথমে তো থার্মোডাইনামিক ভ্যারিয়েবল পিয়ন আছে, তার চারপাশে সারাউন্ডিং আছে। এবার আমরা সারাউন্ডিংটাকে এমনভাবে চেঞ্জ করলাম যে সিস্টেমটা আলাদা পিভি ভ্যালুতে চলে। তো এইটাকে বলা হয় থার্মোডাইনামিক প্রসেস। তো একটা ইকুইলিব্রিয়াম থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম যাওয়ার যে প্রসেসটা তাকে থার্মোডাইনামিক প্রসেস বলা হয়। থার্মোডাইনামিক প্রসেসকে একটা ডায়াগ্রাম মাধ্যমে বোঝানো যায়, সেটা হচ্ছে আমরা অনেক সময় পিভি ডায়াগ্রাম বলি। তো এই ধরনের ডায়াগ্রামকে বলা হয় ইন্ডিকেটর ডায়াগ্রাম। তো ইন্ডিকেটর ডায়াগ্রামে পিওন থেকে ভিটুতে সিস্টেমটা। তো থার্মোডাইনামিক্যাল প্রসেসের একটা বিশেষ জিনিস হচ্ছে এই যে লাইনটা আমরা ড্র করেছি, এটা কোনো সাধারণ লাইন নয়। এই লাইনের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো সেটা কীভাবে বোঝা যায়? ধরো আমি P1 V1 থেকে আমি এই পয়েন্টে আসতে চাই, তো কী করবো, আমরা সারাউন্ডিংটাকে অল্প চেঞ্জ করবো, ভেরি স্মল করে এখানে এলাম, তারপর অল্প চেঞ্জ করে এখানে এলাম। তো এই যে অল্প চেঞ্জ করলাম তার করসপন্ডিং যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট সেটা হচ্ছে এটা, তারপর অল্প চেঞ্জ করে তার করসপন্ডিং ইকুইলিব্রিয়াম পয়েন্ট এটা, এরকম করে করে আমরা P2 V2তে পৌঁছাই। তো এই প্রসেসটা খুবই স্লো, এবং এই ধরনের প্রসেসের সাথেই জেনারেলি থার্মোডাইনামিক্স ডিল করে। ঠিক আছে, তো এমন নয় যে আমরা হুট করে সারাউন্ডিংটাকে একটা চেঞ্জ করে দিলাম এবং সেখান থেকে একটা অন্য কোনো পয়েন্টে চলে গেল, সেটাকে থার্মোডাইনামিক্সের মাধ্যমে বলা যায় না। থার্মোডাইনামিক্স জেনারেলি ইকুইলিব্রিয়ামের মাধ্যমে বলা যায়। তো এইভাবে আমরা এই স্লো প্রসেসটার একটা নাম আছে, সেটা আমি পরে বলছি। তো এইরকম স্লো সারাউন্ডিং চেঞ্জ করে করে আমরা যখন P2 V2তে যাই, সেরকম সেম সারাউন্ডিংটাকে চেঞ্জ করে আমরা আবার একই পথে P1 V1 কখনো না যেতে পারি। সেম কন্ডিশানে সারাউন্ডিংটাকে চেঞ্জ করতে হবে। যদি আমরা এখানে বাইরের টেম্পারেচার একটুখানি বাড়িয়ে এখান পর্যন্ত পৌঁছে পারি, তো সেম পরিমাণ কমিয়ে যদি আমি আবার এইখানে পৌঁছাতে পারি, তো এই প্রসেসটাকে বলা হয় রিভার্সিবল প্রসেস। তো এর মেন ডেফিনিশান হচ্ছে যে আমরা যেইভাবে সারাউন্ডিং চেঞ্জ করে করে স্লোলি P2 V2তে পৌঁছেছি, সেই রকমভাবে যদি আবার সারাউন্ডিংটাকে পিছনের দিকে চেঞ্জ করে করে P1 V1-এ যেতে পারি, তখন সেই প্রসেসটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। আবার এর অপোজিট টার্ম হচ্ছে ইররিভার্সিবল প্রসেস। ইররিভার্সিবল প্রসেস হচ্ছে যদি আমরা সেমভাবে সারাউন্ডিং চেঞ্জ করে যদি সেম পথে না পেছনে যেতে পারি, তো সেই
প্রসেসটা হবে ইরিভার্সিবল প্রসেস। এবার আমি বলছিলাম যে এই স্লো প্রসেসের একটা নাম আছে, সেটা হচ্ছে কোয়াসিস্ট্যাটিক প্রসেস। আমরা যদি সিস্টেমের কন্ডিশনগুলোকে খুবই স্মলভাবে চেঞ্জ করি, লাইক যদি আমরা টেম্পারেচার চেঞ্জ করি সেটা খুবই স্মল, ডিটি ইনফিনিটেসিমাল স্মল, তো এইভাবে চেঞ্জ করে করে যদি কোনো প্রসেস আমরা ক্যারি করি তো সেই প্রসেসটাকে বলা হয় কোয়াসিস্ট্যাটিক প্রসেস। এই ইন্ডিকেটেড ডায়াগ্রামে শুধু কোয়াসিস্ট্যাটিক প্রসেসেরই ডায়াগ্রাম আঁকা যায়, কারণ কোয়াসিস্ট্যাটিক প্রসেস হচ্ছে সব ইকুইলিব্রিয়াম পয়েন্টস হয়ে অন্য পয়েন্টে যায়, তাই জন্য কোয়াসিস্ট্যাটিক প্রসেসেরই ডায়াগ্রাম আঁকা সম্ভব। এরপর কতগুলো সিস্টেম কন্ডিশনের পর এই প্রসেসগুলোকে ভাগ করা হয়। প্রথম হচ্ছে যদি আমার প্রসেসের সময় ভলিউম ফিক্সড থাকে তো সেটাকে আমরা বলি আইসোকোরিক প্রসেস। তো এতে কি হয়, এটা যদি পি এক্সিস হয় ভি এক্সিস হয়, তাহলে লাইনটা যদি পির প্যারালাল হয় তো সেখানে হচ্ছে ভলিউম আমার ফিক্সড, তাহলে এটা হচ্ছে আইসোকোরিক। আর একটা যদি আমার প্রসেসের সময় প্রেসার ফিক্সড থাকে তাহলে সেটাকে বলা হয় আইসোবারিক। তো এইটা হয় ভি অ্যাক্সিসের প্যারালাল, তো প্রেসার কোনো চেঞ্জ হচ্ছে, তো এটাকে বলা হয় আইসোবারিক প্রসেস। আরেকটা হয় যদি কোনো প্রসেসের সময় তার টোটাল হিট যে ট্রান্সফরমেশন মানে হিটের আদান প্রদান যদি সিস্টেম বন্ধ থাকে তো সেটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। আবার কোনো প্রসেসের সময় যদি সেটার টেম্পারেচার ফিক্সড থাকে সেটাকে বলা হয় আইসোথার্মাল। আইসোথার্মাল মানে টি কনস্ট্যান্ট, টি মানে টেম্পারেচার, আর থার্মাল এনার্জি ট্রান্সফার ইজ ক্লোজড, এবার আমরা বলতে পারি। তো এইভাবে বিভিন্ন রকম থার্মোডাইনামিক প্রসেস হয়, যেগুলো আমি পিভি ডায়াগ্রামে দেখালাম। তো পিভি ডায়াগ্রাম যেমন একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম হয়, সেরকম এন্ট্রপি আর টেম্পারেচারেরও একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম, যেটা আমরা পরে আলোচনা করব। এখন আমি বলবো তো জিরোথ ল ব্যাপারে। জিরোথ ল ইজ তো জিরোথ লয়ের প্রথম কনসেপ্ট দিয়েছিল ফাউলার। আগে জিরোথ লটা বলি। ইফ টু সিস্টেমস আর separately in thermal equilibrium with a third system
they will also be in thermal equilibrium with each other. যার মানে বলতে চাইছে যে যদি তিনটা সিস্টেম থাকে, এটা যদি সিস্টেম 1, এটা 2, এটা যদি 3 হয়, এবার 1-এর সাথে 3 যদি ইকুইলিব্রিয়ামে থাকে এবং 2-এর সাথে 3 যদি একই সাথে ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে হচ্ছে 1, 2 একে অপরের সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে। তো এটা হচ্ছে জিরোথ লয়ের বিবৃতি। এবার জিরোথ লয়ের বিবৃতি শুনে খুবই সিম্পল মনে হতে পারে যে এটা আর এমন কি, কিন্তু এর পিছনে একটা বড় জিনিস লুকিয়ে আছে, যেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ টেম্পারেচার। তো এই জিরোথ ল থেকে আমরা টেম্পারেচার কনসেপ্টটা পাই। তো আমি একটা ম্যাথামেটিক্যাল ডেসক্রিপশনের মাধ্যমে বলতে চাইছি যে ধরো সিস্টেম নাম্বার 1 P1 V1 এ আছে, 3 P3 V3 আছে এবং সিস্টেম 2 P2 V2 আছে। তো প্রথমে P1 V1 সিস্টেম 1 and 3 ইকুইলিব্রিয়াম। তো ফর সিস্টেম 1 and 3, তো যেহেতু তারা একটা ইকুইলিব্রিয়াম আছে, তার মানে তাদের একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশান থাকবে। ধরে নিলাম সেই কন্ডিশানটা যে এই কন্ডিশানই স্যাটিসফাই করলে তবে, মানে ইকুইলিব্রিয়াম করলে এই কন্ডিশান তারা অবশ্যই স্যাটিসফাই করবে। সিমিলারলি সিস্টেম 2 and 3 সিমিলার একটা কন্ডিশান থাকবে। ঠিক আছে, এই কন্ডিশানের যে এফ ফাংশানটা F13 অ্যান্ড F23 আলাদা হতে পারে, কিন্তু দুটো সিস্টেমের মধ্যে এইরকম একটা কন্ডিশন অবশ্যই থাকবে যদি তারা ইকুইলিব্রিয়ামে থাকে। এবার ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা P3 ডিটারমাইন করতে পারি। ধরলাম সেটা একটা ফাংশন অফ বাকি প্যারামিটার, আর 2 থেকে, এটা 1 থেকে, এটা 2 থেকে আমরা বলতে পারি যে P3 equal to F ক্যাপিটাল F23 P2 V2 V3। তো এই P3 দুটো সমান হবে অবশ্যই। তো এখান থেকে আমরা বলতে পারি F13 বলতে পারি। এবার এখান থেকে আমি এই দুটো ইকুয়েশনের মাধ্যমে
আমরা P1 বের করতে পারি। ঠিক আছে, এবার জিরোথ ল অনুযায়ী ফ্রম জিরোথ ল সিস্টেম 1 টু ইকুইলিব্রিয়ামে থাকবে, তার জন্য সেম, তার জন্য একটা কন্ডিশন থাকবে F1 টু তো সেখান থেকে আমরা P1 বের করতে পারি। সরি, নট জিরো। তো এইবার হচ্ছে আমরা যদি এই P1 এর ফর্মটা দেখি, যার মধ্যে V3 নেই, কিন্তু 4 নম্বরে যে P1 এর ফর্ম আছে সেটা হচ্ছে V3 আছে। তাহলে এটা থেকে আমরা কনক্লুড করতে পারি যে এতে V3 এমনভাবে আছে এই F13 মধ্যে যে সেটা যদি আমরা F13 অ্যান্ড F23 যদি ইকুয়াল করি তাহলে সেই V3টা চলে যায়, কিন্তু V3 তাতে আছে। তো এইরকম একটা ফাংশন আমাদেরকে ভাবতে হবে যার মধ্যে V3 এমনভাবে আছে যেটা F13 আর F23 ইকুয়াল করলে সেটা যেন চলে যায়। সেটা আমরা কোথা থেকে বলতে পারি? সেটা হচ্ছে এই কন্ডিশনটা থেকে বলতে পারি যে V3 এমনভাবে আছে এই ইকুয়েশনে যেটা এটা ইকুয়াল করলে চলে যায়, তবে কি P1 হয়ে যাবে V3 ইন্ডিপেন্ডেন্ট। তখন এই জিরোথ ল কন্ডিশনটা ফুলফিল করবে। তাই জন্য আমরা F13কে লিখতে পারি এভাবে, সিমিলারলি F23কে লিখতে পারি তো এরকম যদি একটা ফর্ম হয় F13 আর F23 এর, তাহলে F13 আর F23 যদি আমি ইকুয়াল করি এই কন্ডিশনের মাধ্যমে, তাহলে হচ্ছে কি হচ্ছে phi1 P1 V1 ইকুয়াল টু phi2 ফাংশন অফ P2 V2 হচ্ছে। বাকি টার্মগুলো এগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সিমিলারলি আমরা বলতে পারি যে phi2 P2 equal to phi3 P3 V3। তো ফাইনালি আমরা বলতে পারি
তো এরকম একটা জিনিস পাই। যদি ভালো করে দেখি আমরা দেখতে পাই যে যখন তিনটা সিস্টেম থার্মালি ইকুইলিব্রিয়াম আছে, তাদের একটা অবজারভেবল আছে যেটা তিনটা সিস্টেমের ক্ষেত্রেই সেম, যদি তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। তো এই যে অবজারভেবলটা, এটাকে আমরা পরে টেম্পারেচার বলে নাম দিই। তো এই যে কনস্ট্যান্ট জিনিসটা, এই জিনিসটা থেকে আসে টেম্পারেচারের ধারণাটা। তো আরেকবার যদি আমি ভালোভাবে বলি যে যদি সিস্টেম 1 and 3 ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তাদের মধ্যে একটা কন্ডিশান থাকবে, তারা এই কন্ডিশানটা ফিল আপ করবে। যদি 2, 3 একই সাথে ইকুইলিব্রিয়ামে আছে, তো তাদের মধ্যে একটা কন্ডিশান থাকবে। সেই কন্ডিশানটা আলাদা আলাদা হতে পারে, কিন্তু কন্ডিশান একটা থাকবে। তাই জন্য F13 আর F23 আমি আলাদা আলাদা নিয়েছি। তো এখান থেকে আমরা P3 বের করতে পারি এই ইকুয়েশনটাকে সলভ করে, বা এই ইকুয়েশনটাকে সলভ করে P3 বের করতে পারি। সেটা ধরলাম যে ফাংশন ক্যাপিটাল F13 আর ক্যাপিটাল F23। যেহেতু P3 যদি এই ইকুয়েশনগুলো দুটো কম্পেয়ার করি, তাহলে এই F13 F23 ইকুয়াল হয়, এবং সেখান থেকে আমি P1 বের করতে পারি। তো আবার জিরোথ লয় আমরা দেখতে পাই যে সিমিলারলি 1, 2 নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। তো সেখান থেকে আমি এই কন্ডিশানটা লিখতে পারি, এবং P1 সেখান থেকে বের করতে পারি। এবার আমার কাছে দুটো P1 এর ফর্ম আছে। তো একটা ফর্মে আছে V3 নেই, আর একটাতে V3 আছে। তো যেইটাতে V3 আছে সেটা আসছে এমন একটা ইকুয়েশন থেকে, দুটো ফাংশান সমান করে যার মধ্যে V3 ছিল। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে F13 আর F23 মধ্যে V3 এমনভাবে আছে যেটা দুটো ইকুয়াল করলে সেই V3টা অমিট হয়ে যায়, মানে চলে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। তাই জন্য আমরা F13 ফর্ম এভাবে নিচ্ছি, ঠিক আছে। তো এই দুটোকে যদি আমি সমান করি, তাহলে একটা ফাংশান হয় থিওরিটিক্যালি F1 F2, যেটা সমান হয় দুটো সিস্টেমে। সিমিলারলি আমরা যদি অন্য সিস্টেম অন্যরকমভাবে ভাবি, যে তিনজনের মধ্যে ইকুইলিব্রিয়ামস, আমি যদি একটু ঘুরিয়ে বলি যে যেমন আমরা এটা করেছিলাম কি, সিস্টেম 1 and 3 আর সিস্টেম 2, 3 ইকুইলিব্রিয়াম থাকলে 1, 2 ইকুইলিব্রিয়ামে থাকবে। সিমিলারলি সেখান থেকে বলা যায় যে 2 এর সাথে 3 যদি ইকুইলিব্রিয়াম থাকে, 2 এর সাথে 1ও ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে 1 আর 3 ইকুইলিব্রিয়ামে থাকে। সেখান থেকে আমরা এই কন্ডিশনটাও বের করতে পারি, সিমিলার কন্ডিশন। তো এইভাবে আমরা বলতে পারি যে তিনটা সিস্টেম যদি নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়ামে থাকে, তাদের মধ্যে একটা প্যারামিটার থাকবে যেটা হচ্ছে সমান হবে, এবং সেই সমান প্যারামিটারটা, কনস্ট্যান্ট প্যারামিটারটা ছিল টেম্পারেচার। এইভাবে জিরোথ ল থেকে টেম্পারেচারের ধারণাটা আসে। তো আমরা পেয়ে গেলাম যে একটা টেম্পারেচার ধারণাটা পেলাম। এবার এখান থেকে হয় ইকুয়েশন অফ স্টেটের ধারণা। যদি এরকমটা হয়, তাহলে আমরা একে কোনোভাবে ট্রান্সফর্ম করে P/V থিটা একটা ফাংশন লিখতে পারি, যেমন আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখতে পাই। PV = nRT। তো এখান থেকে বলতে পারি PV - nRT = 0। তো এটাও একটা সিমিলার কাইন্ড অফ ইকুয়েশন। রিয়েল গ্যাসেও nRT। তো এটাকেও আমরা সিমিলারলি, তো
এটাও সেম কাইন্ড অফ ইকুয়েশান এর মতোই। তো এইভাবে ইকুয়েশান অফ স্টেটের ধারণাটাও আসে। এখন আমরা জানব যে এই সিম্পল ফর্ম থেকে কী কী জিনিস আমরা ডিরাইভ করতে পারি। সাম ডেরিভেশন। তো ফাই পি ভি থিটাকে আমরা এখন টেম্পারেচার হিসেবে লিখতে পারি। তো এখান থেকে আমরা পি এর একটা ফাংশন পেতে পারি, যেটা ফাংশন অফ ভি ইন টি। তো এখান থেকে আমরা জানতে পারি যেমন পিভি সমান এনআরটি থেকে পি সমান এনআরটি ভি। তো এটা একটা ফাংশন অফ ভি আর টি। তো এবার আমরা যদি পি এর একটা ইনফিনিটেসিমাল চেঞ্জ দেখি, তাহলে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? ভি আর টি এর উপর। কীভাবে? ডেল পি ডেল ভি কনস্ট্যান্ট টিতে কেমন চেঞ্জ হয় তার সাথে প্লাস ডেল পি ডেল টি এট কনস্ট্যান্ট ভি ডিটি। তো এই ফর্মটা লেখার পদ্ধতি হচ্ছে, যদি কোনো ফাংশন দুটো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, প্রথমে আমরা একটাকে কনস্ট্যান্ট রেখে অপরটাকে রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো প্রথমে আমরা টি কনস্ট্যান্ট রেখে ভি এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ নিলাম এবং ডিভি মাল্টিপ্লাই করলাম। তারপর প্লাস অপরটাকে কনস্ট্যান্ট রেখে, মানে এখন ভিটাকে কনস্ট্যান্ট রেখে পি এর সাপেক্ষে ডেরিভেটিভ নিয়ে আমরা ডিটি মাল্টিপ্লাই করলাম। তো এইভাবে এরকম ডিপেন্ডেন্ট চেঞ্জগুলো লেখা যায়। তো এরপর আমরা কি বলবো? এখন যদি কোনো প্রসেস আইসোকোরিক হয়, আইসোকোরিক মানে কনস্ট্যান্ট প্রেসার, তাহলে কি হবে? এই ডিপি ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ প্রেসার চেঞ্জ হচ্ছে না। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি সমান 0 এটা কনস্ট্যান্ট পি কন্ডিশনে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেল পি ডেল ভি কনস্ট্যান্ট টি মাইনাস ডেল ভি ডেল টি কনস্ট্যান্ট পি ইকুয়াল টু del p del t at constant v। তো এরকম একটা ইকুয়েশন আমরা পাই। আমি যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে হবে কি, জাস্ট একটু সাজিয়ে লিখলাম। তো এরপর এখান থেকে কি বলতে পারি? এখানে আমরা দুটো টার্ম ইনক্লুড করব, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্রেশন, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন
তো এটাকে আমরা আলফা দিয়ে লিখি। এটা কি বলে যে টেম্পারেচারের সাথে ভলিউম কীভাবে চেঞ্জ হবে। তো আলফা অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তো এটাকে কীভাবে পড়া হয়, যদি কনস্ট্যান্ট প্রেসারে আমরা ডিটি পরিমাণ টেম্পারেচার চেঞ্জ করি তাহলে ইউনিট ভলিউমে কত ভলিউম বাড়ছে সেটাকে বলা হয় আলফা। ঠিক আছে। তো আরেকটা জিনিস আছে আইসোথার্মাল ইলাস্টিসিটি। বা এটা হচ্ছে ইনভার্স অফ আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি, বিটা টি হিসেবে লেখা হয়। তো এটা কিভাবে লেখা হয়, তো এটা হচ্ছে বলে যে ভলিউম চেঞ্জ করলে তার মধ্যে সিস্টেমের প্রেসারের কি চেঞ্জ হবে সেটা এটার মাধ্যমে বলা হয়। এটা হচ্ছে 1/βT হয়। তো এইবার তাহলে আমরা এই ডেল টি যে ইকুয়েশন আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডেল ভি এখান থেকে লিখতে পারি। তাহলে এটা হবে মাইনাস E/V, আর ডেল টিটা আমরা এখান থেকে লিখতে পারি। তো এখান থেকে আমরা যদি ডেল টি লিখি তাহলে এটা হবে আলফা ভি। তো ভি অমিট হয়ে যাবে, তো এটা হয়ে যাবে তখন ই আলফা। এটা ইটি ছিল, তো আমরা লিখবো এটাকে ইটি আলফা, একটা ইটি হবে। তো আমরা এই কন্ডিশনটা দিয়ে দেখতে পাই যে টেম্পারেচার চেঞ্জ হলে তার সাথে প্রেসার কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা এই দুটো টার্ম থেকে জানতে পারি। যার যত ইটি আলফা বেশি হবে তার টেম্পারেচার চেঞ্জের সাথে প্রেসারের চেঞ্জটা আরও বেশি হবে এবং ভাইস ভার্সা। তো আবার আমরা এই ইকুয়েশনটাকে আবার এভাবে লিখতে পারি যে কপি করে নিলে সুবিধা হবে। তো এটাকে আমরা লিখতে পারি, তো ডেল ভি আমরা কি দেখেছিলাম, ডেল ভি হচ্ছে মাইনাস E/V ডিভি, আর ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আমরা দেখেছি, সেটা এখান দিয়ে লিখব এই ইকুয়েশনটা থেকে। সেটা হচ্ছে ই টি আলফা ডিটি। তো
আমরা এই ফর্ম থেকে দেখতে পাচ্ছি যে ভলিউম আর টেম্পারেচার চেঞ্জের সাথে ডিপি কীভাবে চেঞ্জ হয় এটা আমরা এই ফর্ম থেকে জানতে পারি। আমরা দেখতে পাই যদি ভলিউম বাড়ে কনস্ট্যান্ট টেম্পারেচার তাহলে তার প্রেশারটা কমে যায়, সেটা আমরা আইডিয়াল গ্যাসের ল থেকে জানতে পারি, সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। আর যদি কনস্ট্যান্ট ভলিউম করে দিই তাহলে ডিটি বাড়ালে টেম্পারেচার বাড়ালে প্রেশারটাও বাড়ে। হ্যাঁ, এখানে আমরা ইলাস্টিসিটির কন্ডিশানে এই মাইনাস সাইনটা নিয়েছি কারণ প্রেশার বাড়লে ভলিউম কমে, তো জেনারেলি যদি আমরা মাইনাস না নিতাম তাহলে ইটি একটা নেগেটিভ ভ্যালু হতো। তো এই নেগেটিভ ভ্যালু না করার জন্য তাই আমরা একটা মাইনাস দিয়ে ইটিটাকে আমরা পজিটিভ রাখার চেষ্টা করছি। তো এইভাবে সিম্পল আমরা পি ফাংশন অফ ভিটি 0 থেকে আমরা এই এত সব কন্ডিশন আমরা জেনারেট করতে পারি। তো আমরা এখানে আমাদের এই বেসিক কনসেপ্টস অফ থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শেষ করছি। তো তোমরা যদি দেখো যে এই রকম ডেরিভেশন পরে আরও অনেক আসবে, তো তোমাদেরকে একটু এই জিনিসটা জেনে রাখতে হবে ভালোভাবে যে কিভাবে হয়। তো পরে আমরা আরও ডিসকাস করব। তো এর রিগার্ডিং ম্যাথমেটিক্স আমি একটা আলাদা ভিডিওতে করব যে এই চ্যাপ্টার রিগার্ডিং কী ম্যাথমেটিক্স কী নিউমেরিক্যাল কোশ্চেন্স হতে পারে সেগুলো সলভ করব। তো এখানে আমরা বেসিক থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শেষ করছি। পরের ভিডিওতে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা চলে যাব। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। তো চলো বাই।